সুতরাং কোনো মৌলের বাইরের কক্ষে 8টি ইলেকট্রন হলে মৌলটি সুস্থিত হবে। মানে বাইরের কক্ষে যদি তার একটা জেনারেল স্ট্রাকচার দেওয়ার চেষ্টা করি, সেই জেনারেল স্ট্রাকচারটা হচ্ছে NS2NP6, এটা বাইরের কক্ষ। বাইরের কক্ষে কটা? তাহলে 2+6 = 8। যদি বাইরের কক্ষে 8টা ইলেকট্রন থেকে থাকে, এটা হচ্ছে ইলেকট্রনের সংখ্যা। 8টা যদি ইলেকট্রন থাকে তাহলে সেটা মৌলটা হয়ে যাবে নিষ্ক্রিয়, এবং তার মৌলটি নিষ্ক্রিয় মৌল হয়ে যাবে, এবং সেটা অনেক বেশি সুস্থিত প্রকৃতির হবে, মানে স্টেবল প্রকৃতির হবে। বারবার ইংরেজিগুলো এসেই যায়। তো শূন্য গ্রুপ মানে যেটা প্রথমের দিকে 8 নম্বর গ্রুপ ছিল, পরের দিকে শূন্য গ্রুপ হয়েছে, এগুলো ছাড়া বাইরের কক্ষে কিন্তু এই ধরনের সুস্থিতি কিন্তু কোথাও থাকে না। সকলেই কিন্তু তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করবার একটা চেষ্টা করে। যেমন এখানে যদি আমরা আগের দিকে যাই, যেটা আমরা বললাম আর্গন। আর্গন আর্গন তো এখানে 0 গ্রুপেতে ছিল। তো আর্গনের আগে এখানে 7 নম্বর গ্রুপেতে ছিল ক্লোরিন। তো ক্লোরিন এটা 17 আর আর্গন হলো 18। তাহলে আর্গনের যে স্ট্রাকচার 2 8 10, সরি 2 8 8, 10 নয়, 2 8 8 18, 2 8 8 8 2 10 8 18। তাহলে ক্লোরিনের কিন্তু 2 8 7। তাহলে এর কিন্তু ক্লোরিনের একটা টেন্ডেন্সি কি, যে আর্গনের মতো একটা সুস্থিত ইলেকট্রন বিন্যাস পাওয়ার চেষ্টা করা। তাহলে সুস্থিত ইলেকট্রন বিন্যাস পেতে গেলে এদের একটা ইলেকট্রন বাইরে থেকে নিতে হবে, এবং সেই টেন্ডেন্সিটা থাকে। তাহলে কারোর কাছ থেকে একটা ইলেকট্রন যদি পেয়ে যায় কোনোভাবে, তাহলে তারা কিন্তু ওই ইলেকট্রনটার বিনিময়ে তার সঙ্গে মানে যৌথভাবে কাজ করতে রাজি আছে। এটাই টেন্ডেন্সি, ইলেকট্রনটা পাবার টেন্ডেন্সি। কারণ এক্সাইটেড স্টেট থেকে তারা, এই আর্গন অনেক নিম্ন শক্তি স্তরে থাকে, ক্লোরিন উপরের শক্তি স্তরে থাকে। তাহলে ক্লোরিনের ধান্দাটাই হলো তার শক্তি স্তরটাকে নামিয়ে আনা, মানে এক্সাইটেড লেভেল থেকে এখানে নিউট্রাল স্টেটেতে ফিরে আসা। এনার্জি স্টেটটা সবসময় ন্যূনতম হবে এবং সুস্থিত হবে। কাজেই ইলেকট্রন বিন্যাসটা এমন হলে যাতে করে নিউট্রাল হয়, সেই টেন্ডেন্সিটা তাদের কিন্তু সবসময় থাকবে। এই হলো মোটামুটি একটা বেসিক ব্যাপার, যে অনেক মৌলের পরমাণুর রাসায়নিক সংযোগের সময় সবচেয়ে বাইরের যে ইলেকট্রন শেল তার 8টি ইলেকট্রন দিয়ে পূর্ণ করে, আর পর্যায় সারণীতে তার নিকটতম যে নিষ্ক্রিয় মৌল, সেই নিষ্ক্রিয় মৌলের মতো গঠনের একটা টেন্ডেন্সি তৈরি করে, মানে প্রবণতা দেখায় আর কি। তো এই প্রবণতাটাকেই বলা হচ্ছে, মানে তাহলে কি তৈরি করার প্রবণতা দেখাচ্ছে না, 8 পূর্ণ করার প্রবণতা দেখায়। ভ্যালেন্স সেল বা যোজক সেল, যেটা যোজক কক্ষ, সেই যোজক কক্ষটাকে 8টি ইলেকট্রন দিয়ে পূর্ণ করার একটা প্রবণতা তৈরি হয়। 8টি ইলেকট্রন দিয়ে পূর্ণ করার একটা প্রবণতা থাকে প্রত্যেকটা মৌলের, তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায়। এই সূত্রটার একটা নাম দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে অষ্টক সূত্র। অষ্টক সূত্র। এই হলো গিয়ে ব্যাপার। পর্যায় সারণীতে হিলিয়ামের কাছাকাছি কে আছে? এখানে হিলিয়ামের কাছাকাছি আর কেউই নেই। হিলিয়ামের কাছাকাছি আছে হাইড্রোজেন। হিলিয়ামের কাছাকাছি ছিল হাইড্রোজেন, অনেকটা দূরে হাইড্রোজেন, এটা 1 এটা 2 ছিল। তাহলে এখানে 1s2, কিন্তু এখানে ছিল 1s1। তাহলে এর টেন্ডেন্সি হবে 2 তৈরি করা। এই শুধুমাত্র হাইড্রোজেন আর হিলিয়াম স্পেসিফিক্যালি বাদ দিয়ে বাকি সকলেই কিন্তু অষ্টক পূর্ণ করতে চায়। তাহলে কোনো পরমাণু তার ইলেকট্রনীয় বিন্যাসের উপরে নির্ভর করে নিচের এই যে নিচের লেভেলেতে আসার একটা টেন্ডেন্সি দেখায় সবসময়। যোজ্যতা কক্ষের এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে দিতে পারে, অথবা এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে নিতে পারে। যেমন যদি আমরা সোডিয়ামের ক্ষেত্রে দেখি, নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো যদি এরা ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়, এখানে তো আমরা দেখলাম কি ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিন একটা ইলেকট্রন নিয়ে নেবে। যদি সোডিয়ামটাকে দেখি, একদম বাঁদিকে রয়েছে গ্রুপ এতে, এখানে 11, তো তাহলে 2 8 1 11। তাহলে এর কাছে কিন্তু সুস্থিতি, মানে সুস্থিতি বলতে বাইরের এর আগের কক্ষটা কিন্তু 8 হচ্ছে। তাহলে এই একটা থাকার জন্য এর
এনার্জি লেভেলটা অনেক হাই হয়ে আছে। তাহলে এই যদি একটাকেও বাদ দিয়ে দিতে পারে তাহলে কিন্তু ওর নিকটতম যে আর্গন, সেই আর্গনের মতো একটা সুস্থিত লোয়ার লেভেলে নেমে আসতে পারে, সুস্থিত স্টেট এনার্জি স্টেটে চলে আসতে পারে। সেই সুস্থিত এনার্জি স্টেট বা স্টেবল এনার্জি স্টেটে আসবার জন্য সোডিয়াম কি করবে, সোডিয়ামের টেন্ডেন্সিটা হবে এই একটা ইলেকট্রন দান করে দেওয়া, একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া, এই একটা ইলেকট্রনকে ছেড়ে দেওয়া, বিয়োগ করে দেওয়া। তাহলে দেখা যাচ্ছে কিছু মৌল আছে যারা নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন স্ট্রাকচার পাওয়ার জন্য তার বাইরের কক্ষের ইলেকট্রনকে ছেড়েও দিতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা বাইরের কক্ষের ইলেকট্রনটাকে না ত্যাগ করে দিয়ে, এখানে যেমন সাতটা রয়েছে, সাতটা ছাড়ার থেকে একটা নিয়ে নেওয়া অনেক বেশি সুবিধা। তাহলে সেখানেও কিন্তু নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় তারা কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করছে। মানে একটাই নয়, কারোর দরকার হলে দুটো ইলেকট্রন গ্রহণ করতে পারে। মানে কেউ ইলেকট্রন গ্রহণ করে নেয়, আবার কেউ কেউ ইলেকট্রন ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে কি করছে, নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করবার চেষ্টাতে কিন্তু একটা যোজ্যতা সৃষ্টি হয়। এই যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সিটার জন্যই কিন্তু কি হয়, একটা পরমাণু আরেকটা পরমাণুর কাছে আসে এবং এই ইলেকট্রনের বিনিময়ের কারণেই তাদের মধ্যে একটা আকর্ষণী বল তৈরি হয়। সেই বলটাকেই বলছি আমরা যোজ্যতা। এখন যোজ্যতা মোটামুটি দু রকমের হতে পারে। একটা হচ্ছে তড়িৎ যোজ্যতা, যখন একেবারের জন্য দান করে দেয় বা একেবারের জন্য কারোর কাছ থেকে নিয়ে নেয়, তখন সেটাকে বলছি আমরা তড়িৎ যোজ্যতা বা আয়নীয় যোজ্যতা। আর আরেক রকমের যোজ্যতা রয়েছে যে যেখানে যেখানে কিন্তু একবারে দান করে দেয় না। এখানে যেমন ধরো সোডিয়াম, সোডিয়াম তো 11, সোডিয়ামের 11 রয়েছে, একটু ভেঙে দেখিয়ে দিলে সোডিয়ামের KLm 281। আর এখানে ক্লোরিন, ক্লোরিন 17, ক্লোরিনের KLm আছে 2, 8, 8 দিয়ে 10, আর এটাতে 7। এখন সোডিয়াম আর ক্লোরিন, সোডিয়াম দেখলো যে এই একটা ক্লোরিনকে আমি যদি ছেড়ে দিই, তাহলে একটা ইলেকট্রন যদি আমি মাইনাস করে দিই, তাহলে কিন্তু নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস পেয়ে যাব, এম কক্ষপথটার আমার দরকার নেই। আর ক্লোরিন দেখলো এখানে আমার বাইরের কক্ষপথে 7টা রয়েছে, এখন এই 7টা নিয়ে আমার অসুবিধা হচ্ছে, আমি এক্সাইটেড স্টেটে আছি। তো এখন যদি এই ইলেকট্রনটাকে আমি যদি গ্রহণ করে নিই, মানে সোডিয়ামের ছেড়ে দেওয়া ইলেকট্রনটাকে আমি যদি গ্রহণ করে নিই, গ্রহণ করে নিলে এখানে আমি 8 হয়ে যাবে। 8 হয়ে গেলে এখানে যে স্ট্রাকচারটা আমি পাবো সেটা হলো 2, 8, 8 স্ট্রাকচার পেয়ে যাব। তাহলে নিকটতম নিষ্ক্রিয় মৌল আর্গনের মতো স্ট্রাকচার পেয়ে যাবে ক্লোরিন, আর এটাকে ছেড়ে দিয়ে সুস্থিত স্ট্রাকচার পেয়ে যাবে সোডিয়াম। এই যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যের জন্য একটা ইলেকট্রনের যে ট্রান্সফার হলো, দান করে দেওয়া হলো, একজন দান করলো একজন গ্রহণ করলো, এর ফলে যে বন্ডটা তৈরি হলো, এর ফলে যে বন্ধনটা তৈরি হলো, বন্ধন বা বন্ড বা আকর্ষণ বল যেটা তৈরি হলো, সেই আকর্ষণ বলটারই নাম দেওয়া হচ্ছে তড়িৎ যোজ্যতা। এখানে আবার তড়িৎ এলো কোথার থেকে, এইটা একটা প্রশ্ন, এটা আমরা ডিটেলে একটু পরেই কথা বলবো। আমরা জানি যে স্বাভাবিক অবস্থায় সোডিয়াম কি নিস্তড়িৎ। এখন যখন একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে তখন তাতে প্রোটনের পরিমাণ বেড়ে যাচ্ছে, মানে প্রোটনের চার্জ বেড়ে যাচ্ছে, প্লাস চার্জ বেড়ে যাচ্ছে, ইলেকট্রনের চার্জটা কমে যাচ্ছে। সেই কারণের জন্য একটা প্রোটনের জন্য চার্জটা এক্সট্রা হয়ে যাচ্ছে। মানে যতক্ষণ পর্যন্ত 11 ছিল, 11টা প্রোটন ছিল, 11টা ইলেকট্রন ছিল, এখন এখানে 11টা প্রোটনই রয়ে গেছে কিন্তু 10টা ইলেকট্রন হয়ে গেছে। 10টা ইলেকট্রন হয়ে যাওয়ার ফলে কি হয়েছে, 10টা প্রোটন 10টা ইলেকট্রনকে প্রশমিত করলেও একটা প্রোটন কিন্তু এক্সট্রা রয়ে গেছে। এখন এই এক্সট্রা প্রোটনটা কিন্তু সোডিয়ামেতে কি করবে, একটা তড়িতাধান শো করবে এবং সেটা একটা পজিটিভ তড়িতাধান সৃষ্টি করবে এবং সোডিয়াম আয়ন তৈরি করবে, পজিটিভলি চার্জড আয়ন তৈরি করবে। এবং ক্লোরিনের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই ইলেকট্রনটা স্বাভাবিক অবস্থায় নিস্তড়িত ছিল, এখন যখন একটা ইলেকট্রন এতে ঢুকে যাচ্ছে তখন ইলেকট্রনের সংখ্যাটা বেড়ে যাচ্ছে এবং এখানে একটা মাইনাস, মানে ঋণাত্মক আয়ন তৈরি করছে। এখানে ঋণাত্মক আয়ন তৈরি করবে, নেগেটিভ আয়ন তৈরি করবে। কেন না, এখানে 17টা ছিল, মানে 17টা প্রোটন ছিল ক্লোরিনের ক্ষেত্রে এবং 17টা ইলেকট্রনও ছিল। তাহলে 17টা প্রোটন 17টা ক্লোরিনকে ইলেকট্রনকে প্রশমিত করছিল ক্লোরিনের।
তাহলে ক্লোরিন ছিল নিস্তড়িত। এখন একটা ইলেকট্রন বেড়ে যাওয়ার কারণে 17টা প্রোটন 17টা ইলেকট্রনকে প্রশমিত করছে ঠিকই, কিন্তু এখানে একটা ইলেকট্রন এক্সট্রা হয়ে গেছে এবং সেই ইলেকট্রনটা ক্লোরিনকে ঋণাত্মক তড়িৎগ্রস্ত করবে। তাহলে এই যে একটা ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা এবং একটা ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা একটা নির্দিষ্ট দূরত্বে যদি অবস্থান করে, ইলেকট্রনটা চলে গেছে, বিনিময় হয়ে গেছে, তাহলে এরা দুজনে যদি একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে তাহলে তাদের মধ্যে কুলম্বের সূত্র অনুযায়ী একটা আকর্ষণ বল কাজ করবে এবং এরা দুজনে মানে সোডিয়াম এবং ক্লোরিন Na+ এবং Cl- একসঙ্গে একটা অণুর মতো আচরণ করবে, যে অণুটার নাম দিতে পারি আমরা সোডিয়াম ক্লোরাইড, এবং জলীয় দ্রবণে এরা বিচ্ছিন্ন অবস্থায় থাকবে, সোডিয়াম আর ক্লোরিন অবস্থায় থাকবে। আর জলীয় দ্রবণ যদি না হয় তাহলে সেখানে সোডিয়াম ক্লোরাইডের ক্রিস্টালাইন অবস্থায় থাকতে পারে। এই ক্রিস্টাল স্ট্রাকচার বা ল্যাটিস স্ট্রাকচার সম্পর্কে আমরা হায়ার ক্লাসের দিকে যখন অনেক বেশি দূরে সলিড স্টেট ফিজিক্স নিয়ে যখন কথা বলবো তখন ক্রিস্টাল স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করব তখন, এখন তো অতি অবশ্যই নয়। এখন তাহলে সমযোজ্যতা ব্যাপারটা কি? আমার বোর্ড তো প্রায় শেষ হয়ে আসছে, তো সমযোজ্যতার ব্যাপারটার জাস্ট একটু উদাহরণ দিয়ে দেওয়া যায়। সেটা হচ্ছে ধরো অক্সিজেনের দুটো পরমাণু, যেমন অক্সিজেনটা কত হচ্ছে, অক্সিজেন সালফার এগুলোর ক্ষেত্রে আমরা অক্সিজেনের বাইরের কক্ষে 6টা থাকে ইলেকট্রন, অক্সিজেনের বাইরের কক্ষে আমরা দেখেছিলাম যে 6টা মাত্র ইলেকট্রন থাকে। এখন 6টা ইলেকট্রনকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস আকারে যদি সাজাই তাহলে আমরা কি পাবো, অক্সিজেনের, আচ্ছা অক্সিজেনের স্ট্রাকচার হচ্ছে 8, তাহলে অক্সিজেনের যদি আমরা ইলেকট্রনিক স্ট্রাকচার লিখতে থাকি 1s2 2s2 2 2 4 2p6 4 2 6, সরি 6 4 10, 1s2 2s2 2p6, এটা ম্যাক্সিমাম থাকছে। তাহলে 6 তো হবে না, এখানে 4 হলে 4 2 6 হচ্ছে, দেখো সেকেন্ড সেলেতে 2 + 4 হচ্ছে 6, 6 আর এখানে যে দুটো রয়েছে এই দুটো মিলে হচ্ছে 8। তাহলে অক্সিজেনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে, 6টা ইলেকট্রন রয়েছে। তাহলে এই 6টা ইলেকট্রন একটা পরমাণুর, এখানে দুটো ইলেকট্রন, এদিকে একটা ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এইভাবে সাজানো হয়ে আছে। কারণ আরেকটা অক্সিজেন পরমাণু, তারও এদিকে একটা ইলেকট্রন, এদিকে একটা ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, দেখো 1 2 3 4 5 6, এখানে 1 2 3 4 5 6। নতুন করে আমি এঁকে দেখিয়ে দিচ্ছি, এখানে এখানে দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, তাহলে এরা কি তৈরি করছে, এখানে একটা ইলেকট্রন জোড় তৈরি করছে, এখানে একটা ইলেকট্রন জোড় তৈরি করছে। তাহলে এদের এখানে দুটো 2 2 4, এখানে এ দুটো 2 2 4, তাহলে 1 2 3 4 5 6 7 8, এই অক্সিজেনের 8টা হলো, 1 2 3 4 5 6 7 8, এই এই অক্সিজেনেরও 8টা হলো। তাহলে এখন এদের মধ্যে যে বন্ডটা কাজ করছে, যে আকর্ষণ বলটা কাজ করছে, সেই আকর্ষণটাকে বলা হচ্ছে সমযোজী বন্ধন, এবং এই বন্ধনটা কিন্তু ইলেকট্রন বিনিময়ের মাধ্যমে তৈরি হচ্ছে। এখানে এক্সচেঞ্জ হচ্ছে না, এর ইলেকট্রনটা ওর জায়গায় যাচ্ছে না, এরা কিন্তু একটা ইলেকট্রন জোড় তৈরি করছে। মানে দুটো ইলেকট্রনকেই দুটো অক্সিজেন ব্যবহার করতে পারে, মানে এই অক্সিজেনের যে ইলেকট্রন জোড় তাকে এই অক্সিজেনের ইলেকট্রন জোড়টা ব্যবহার করতে পারে, বা ঘুরিয়ে বলা যেতে পারে এই ইলেকট্রন জোড়টাকে এই অক্সিজেনটা ব্যবহার করতে পারে, এই ইলেকট্রন জোড়টাকে এই অক্সিজেনটা ব্যবহার করতে পারে। মানে ঘুরিয়ে ফিরিয়ে দুটো অক্সিজেন পরমাণু একটা ইলেকট্রন জোড় বেঁধে, ইলেকট্রন জোড়ের মাধ্যমে তারা কিন্তু তাদের অষ্টক পূর্ণ করছে, প্রত্যেকটা অক্সিজেন পরমাণু তার অষ্টক পূর্ণ করছে। অষ্টক পূর্ণ করছে মানে দুটো দুটো করে কম ছিল, দেখো এখানে যদি দুটো করে এক্সট্রা ইলেকট্রন দিয়ে দেওয়া যায় তাহলে 6 2 হয়ে যাচ্ছে 8, 6 আর 2 যোগ করলে হয়ে যাচ্ছে 8। তাহলে দুটো করে যদি এক্সট্রা পেয়ে যায় প্রত্যেকে, এবং সেটা বিনিময়ের মাধ্যমেই হোক বা কারোর কাছ থেকে কেড়ে নিয়েই হোক, যেভাবেই হোক সে যদি দুটো করে ইলেকট্রন পেয়ে যায় কোনোভাবে, তাহলে সে কিন্তু সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারে। তখন এই যে পদ্ধতিতে একটা তাদের মধ্যে বন্ডিং তৈরি হয়ে থাকে এবং সেই বন্ডিংটাকে বলা হচ্ছে সমযোজ্যতা। মানে এইভাবেই কিন্তু সমযোজ্যতা তৈরি হয়। এই একটা বেসিক স্ট্রাকচার আমি বললাম প্রাথমিক পর্যায়ে, পরের দিকে কিন্তু আরো ডিটেলসে আমি বলবো। এছাড়াও আরেক রকমের বন্ধন রয়েছে, সেটাকে আমরা অসমযোজ্যতা বলেও বলতে পারি। তো এই অসমযোজ্যতার ব্যাপারটা নিয়ে এখন আজকালকার দিনে আর খুব বেশি কথা বলা হয় না, কিন্তু তবু অসমযোজ্যতার ব্যাপারটা রয়েছে, যদি সুযোগ হয় তাহলে সেই সম্পর্কেও তোমাদেরকে
সামান্য কনসেপশন আমি দেবার চেষ্টা করব। কারণ আপাতত এই ভিডিওটা তো লম্বা হয়েই চলেছে। তো দেখো, মোটামুটি যতটা কনসেপশন অল্প কথায় দেওয়া যায় আমি দিয়ে দিলাম। ফার্স্ট ইন্ট্রোডাক্টরি ভিডিও হিসাবে বন্ধনের, রাসায়নিক বন্ধনের ইন্ট্রোডাক্টরি ভিডিও হিসাবে, তখন নেক্সট যে ভিডিও আসবে সেই নেক্সট ভিডিওতে আমি তড়িৎযোজ্যতা সম্পর্কে একটা ডিটেল কনসেপশন দেওয়ার চেষ্টা করব, যাতে করে তোমাদের মধ্যে আর কোনো তড়িৎযোজ্যতা নিয়ে কোনো কনফিউশন না থাকে, এবং সোডিয়াম ক্লোরাইডের যে ল্যাটিস স্ট্রাকচার সেটা নিয়েও টুকটাক কথা বলার চেষ্টা করব, এবং তারপরের ভিডিওতে সমযোজ্যতা নিয়ে কথা বলার চেষ্টা করব। তবে যদি প্রয়োজন হয়, ভিডিও বেড়ে গেলে আমি প্রয়োজনে ভিডিও ছাঁটবো, এবং প্রয়োজনে ভিডিও লম্বা হতে পারে, কথা দিতে পারছি না। দেখা যাক কি হয়, সেই পর্যন্ত ভিডিওগুলো দেখতে থাকো এবং ফিডব্যাক অবশ্যই দেবে কমেন্ট বক্সে। আর জিমেল খুলতে ভুলবে না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে কিন্তু আমার পরিশ্রমটা পুরোটাই চলে যাবে তোমরা যদি না দেখো। তো ভালো থেকো।